চাকরির খোঁজে মুম্বাই যাচ্ছিল এক গরিব ঘরের ছেলে, কিন্তু ট্রেনের বদলে তাকে বেছে নিতে হলো বাসের সিট। আর সেই যাত্রাতেই কোটিপতি এক মহিলা আর তার অহংকারী মেয়ের সাথে ঘটে গেল এমন কিছু যা তার গোটা জীবনের মোড় ঘুরিয়ে দিল। শুরুটা ছিল সামান্য এক সাহায্য থেকে, কিন্তু শেষটা কোথায় গিয়ে থামবে তা কেউ কল্পনাও করতে পারেনি। উত্তরপ্রদেশের মিরাট জেলার ছোট্ট একটি গ্রাম কুসুমপুরের সকাল প্রতিদিনের মতো সূর্যের প্রথম কিরণের সাথে জেগে উঠত। ক্ষেতে শিশির বিন্দু জলজল করত, কাঁচা রাস্তা থেকে বলদের ঘণ্টার আওয়াজ আসত এবং মাটির গন্ধ সবার মনে শান্তি এনে দিত। কিন্তু এই গ্রামেরই এক প্রান্তে একটি ভাঙাচোরা কুড়েঘরে বসবাসকারী ২৪ বছরের অর্জুন প্রতিদিন সকালে এক নতুন চিন্তা নিয়ে চোখ খুলত। অর্জুন শিক্ষিত ছিল, সে অনেক কষ্টে বিএ পর্যন্ত পড়াশোনা শেষ করেছিল। তার বাবা দীনেশ প্রসাদ একসময় গ্রামে মজুরির কাজ করতেন, কিন্তু কয়েক বছর আগে এক দুর্ঘটনায় তার একটি পা নষ্ট হয়ে যায়। এখন তিনি খুব কষ্টে হাঁটতে পারেন। তার মা রাধা দেবী গ্রামের ঘরগুলোতে সেলাই এবং এমব্রয়ডারির কাজ করে কোনো মতে সংসার চালাতেন। দারিদ্র্য এতই ছিল যে অনেক সময় রাতে শুধু নুন আর রুটি খেয়ে ঘুমাতে হতো। কিন্তু অর্জুন কখনো তার সততা আর পরিশ্রমের পথ ছাড়েনি। গ্রামবাসীরা প্রায়ই বলতো যে এত পড়াশোনা করেও যদি চাকরি না জোটে তবে পড়াশোনার কী লাভ। কিন্তু অর্জুন হেসে বলতো যে পরিশ্রম কখনো বৃথা যায় না, শুধু সঠিক সময় আসতে দেরি হয়। একদিন মুম্বাইয়ের একটি বড় কোম্পানি থেকে ইন্টারভিউয়ে চিঠি এলো। অর্জুনের চোখে বছরের পর বছর পর আশার আলো দেখা দিল। সে চিঠিটা কয়েকবার পড়ল এবং ভগবানকে ধন্যবাদ জানাল। তার কাছে ভাড়ার পুরো টাকাও ছিল না। মা তার বিয়ের কিছু পুরনো রূপোর নূপুর বন্ধক রাখল। বাবা কাঁপা হাতে অর্জুনের মাথায় হাত রাখলেন এবং বললেন, বাবা, আমাদের কাছে তোকে দেওয়ার মতো ধনদৌলত নেই, কিন্তু আমাদের আশীর্বাদ সব সময় তোর সাথে থাকবে। অর্জুনের চোখ জলে ভরে উঠল। সে দুজনের পা ছুঁয়ে প্রণাম করল এবং কথা দিল যে একদিন সে এই কুড়েঘরের জায়গায় পাকা বাড়ি বানাবে। পরের দিন সকালে সে একটি ছোট্ট ব্যাগ নিয়ে মুম্বাইগামী বাসে উঠে বসল। বাসটি ধীরে ধীরে গ্রাম থেকে বেরিয়ে হাইওয়েতে ছুটতে লাগল। অর্জুন জানলা দিয়ে বাইরে তাকিয়ে নিজের স্বপ্নে বিভোর ছিল। তখনই রাস্তায় একটি ধাবায় বাসটি কিছুক্ষণের জন্য থামল। ঠিক সেই সময় একটি দামি কালো এসইউভি সেখানে এসে দাঁড়াল। তা থেকে প্রায় ৫৫ বছর বয়সী একজন মর্যাদাপূর্ণ মহিলা নামলেন, যার চেহারায় সরলতা এবং আপনত্ব পরিষ্কার দেখা যাচ্ছিল। তার সাথে প্রায় ২২ বছরের একটি অত্যন্ত সুন্দরী কিন্তু অহংকারী মেয়ে ছিল, যার মুখে বড়লোকি অহংকার স্পষ্ট ফুটে উঠছিল। মেয়েটির নাম ছিল অনন্যা এবং মহিলাটি ছিলেন তার মা সুধা দেবী। দুজনেই কোনো কাজে মুম্বাই যাচ্ছিলেন। ধাবায় হঠাৎ সুধা দেবীর পা পিছলে গেল এবং তিনি ভারসাম্য হারিয়ে ফেললেন। আশেপাশে দাঁড়িয়ে থাকা অনেকেই শুধু তামাশা দেখছিল, কিন্তু অর্জুন এক মুহূর্তও নষ্ট না করে দৌড়ে গিয়ে তাকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচাল। সুধাদেবী হেসে বললেন, বাবা, তুমি যদি সময় মতো না আসতে তবে হয়তো আমি খুব খারাপভাবে পড়ে যেতাম। অর্জুন বিনয়ের সাথে বলল, আন্টিজি, এটা তো আমার কর্তব্য ছিল, মানুষই তো মানুষের কাজে আসে। অর্জুনের কথা শুনে সুধাদেবী খুব প্রভাবিত হলেন। অন্যদিকে অনন্যা অর্জুনকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং নিচু গলায় বলল, মা, এই ধরনের লোকেদের সাথে বেশি কথা বলো না, কে জানে এরা কারা। অর্জুন কথাটা শুনতে পেল, কিন্তু সে কোনো উত্তর দিল না। তার এই বিষয়টি সুধাদেবীর আরও ভালো লাগল। কিছুক্ষণ পর সবাই যার যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু ভাগ্যে হয়তো অন্য কিছুই লেখা ছিল। কয়েক কিলোমিটার যাওয়ার পর হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হল। রাস্তা পিচ্ছিল হয়ে গেল। তখনই সামনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সুধাদেবীর এসইউভির টায়ার একটি গর্তে আটকে যায়। ড্রাইভার হাজারো চেষ্টা করেও গাড়িটি বের করতে পারল না। পেছনে চলা বাসটিও থেমে গেল। অনেকেই দাঁড়িয়ে তামাশা দেখতে লাগল, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসল না। অর্জুন সাথে সাথে বাস থেকে নামল। সে নিজের জীবনের পরোয়া না করে কাদায় নেমে ড্রাইভারের সাথে মিলে গাড়িটিকে ধাক্কা দিল। ক্রমাগত বৃষ্টি হচ্ছিল, তার জামাকাপড় পুরোপুরি ভিজে গিয়েছিল, কিন্তু সে হার মানেনি। শেষমেশ গাড়িটি গর্ত থেকে বেরিয়ে এলো। অর্জুনের প্রতি সুধাদেবীর সম্মান চোখে আরও বেড়ে গেল। তিনি তার পার্স থেকে টাকা বের করে অর্জুনের দিকে এগিয়ে দিলেন, কিন্তু অর্জুন হাত জোর করে বলল, আমাকে ক্ষমা করবেন, আমি মানবতার খাতিরে সাহায্য করেছি, টাকার জন্য নয়। এই কথা শুনে সুধাদেবী আবেগপ্রবণ হয়ে পড়লেন। তিনি বললেন, বাবা, আজকের দিনে তোমার মতো মানুষ খুব কমই দেখা যায়।
অর্জুনের এই কথাও অনন্যার পছন্দ হল না। সে খোঁটা দিয়ে বলল, মা, এসব লোক দেখানোও হতে পারে। কিছু মানুষ বিশ্বাস অর্জনের জন্য এভাবেই নাটক করে। অর্জুন প্রথমবার হাসল এবং বলল, ম্যাডাম, বিশ্বাস চাইতে হয় না, নিজের কাজ দিয়ে অর্জন করতে হয়। তার কথা শুনে অনন্যার রাগে লাল হয়ে গেল। সে বলল, নিজের যোগ্যতায় থেকে কথা বলতে শেখো। অর্জুন শান্ত গলায় বলল, আমার যোগ্যতা আমার পোশাক নয়, আমার সংস্কার বুঝিয়ে দেয়। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেরা অর্জুনের কথা শুনে তার প্রশংসা করতে লাগল। অনন্যার এটা একদমই ভালো লাগল না। বৃষ্টি থামার পর সুধাদেবী অর্জুনকে জিজ্ঞেস করলেন যে সে কি কাজে মুম্বাই যাচ্ছে। অর্জুন তার পুরো ঘটনা খুলে বলল। সুধাদেবী কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, বাবা, তোমার যদি কোনো সমস্যা না থাকে তবে ইন্টারভিউ পর্যন্ত আমাদের বাড়িতে অতিথি হয়ে থাকো। মুম্বাইয়ে হোটেলে টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। অর্জুন প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু সুধাদেবী তাকে ছেলের মতো বুঝিয়ে রাজি করালেন। অনন্যার সাথে সাথেই প্রতিবাদ করল। সে বলল, মা, আপনি এক অচেনা মানুষকে বাড়িতে নিয়ে যাচ্ছেন। আপনি কি জানেন সে কে? সুধাদেবী প্রথমবারের মতো কড়া গলায় বললেন, মানুষের পরিচয় তার পোশাক দিয়ে হয় না, তার কর্ম দিয়ে হয়। আর অর্জুন আজ নিজের কর্ম দিয়ে নিজেকে প্রমাণ করেছে। অনন্যা চুপ তো হয়ে গেল, কিন্তু তার চেহারায় পরিষ্কার লেখা ছিল যে অর্জুনের তাদের বাড়িতে আসা তার একদমই মনপ্রুত নয়। অর্জুন মনে মনে ঠিক করে নিল যে সে শুধু ইন্টারভিউ পর্যন্তই ওখানে থাকবে এবং কারও ওপর বোঝা হবে না। তার একটুও আন্দাজ ছিল না যে মুম্বাইয়ের সেই বিলাসবহুল বাংলোটি তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে, যেখানে প্রতিদিন অনন্যার সাথে তার ঝগড়া বাড়বে। এক ভয়ঙ্কর শত্রু তার সততা মুছে ফেলার ষড়যন্ত্র করবে এবং ভাগ্য তার জীবনকে এমন এক মোড় দেবে যা সে কখনো কল্পনাও করেনি। বন্ধুরা, গল্পটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে একদম ভুলবেন না, যাতে এমন রোমাঞ্চকর এবং হৃদয়স্পর্শী গল্প সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। এবার গল্পের দিকে ফেরা যাক। মুম্বাই পৌঁছতেই সুধাদেবীর চমৎকার কালো গাড়িটি সোজা শহরের সবচেয়ে অভিজাত এলাকায় অবস্থিত তাদের বিশাল বাংলোর সামনে গিয়ে দাঁড়াল। বাংলোর উঁচু দেয়াল, লোহার বড় গেট, সুন্দর ফোয়ারা এবং চারপাশে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষীদের দেখে অর্জুন কিছুক্ষণের জন্য অবাক হয়ে গেল। সে তার জীবনে এত বিলাসবহুল বাড়ি আগে কখনো দেখেনি। সুধাদেবী হাসলেন এবং বললেন, বাবা, এখন কিছুদিনের জন্য এটাই তোমার বাড়ি। অর্জুন বিনীতভাবে মাথা নিচু করল। কিন্তু অনন্যা গাড়ি থেকে নেমেই অবজ্ঞার দৃষ্টিতে অর্জুনকে দেখল এবং বলল, মা, আমি এখনো বুঝতে পারছি না যে আপনি একজন অচেনা মানুষকে কেন আমাদের বাড়িতে নিয়ে এলেন। সুধাদেবী শান্ত গলায় বললেন, প্রত্যেক মানুষকে চেনার জন্য সময় দিতে হয়। অর্জুন তার কথা শুনে শুধু এটুকু বলল যে আমি এখানে শুধু ইন্টারভিউ পর্যন্তই থাকব, তারপর চলে যাব। বাংলোর পরিচারকরা অর্জুনের ব্যাগ ভেতরে নিয়ে গেল। এক পরিচারক তাকে অতিথিদের ঘরটি দেখাল। ঘরে এসি, বড় বিছানা, আলমারি এবং সমস্ত সুবিধা মজুদ ছিল। অর্জুনের নিজের কুঁড়েঘর তথা মনে পড়ে গেল, যেখানে গ্রীষ্মকালে ফ্যানও ঠিকমতো চলত না। সে ভগবানকে ধন্যবাদ জানাল এবং মনে মনে স্থির করল যে সে এই বাড়ির কোনো আরামায়েশেরই সুযোগের অপব্যবহার করবে না। পরের দিন সকালে অর্জুন তাড়াতাড়ি ঘুম থেকে উঠল। সে দেখল যে বাংলোর মালি একাই ভারী টব তুলছেন। সে সাথে সাথে তাকে সাহায্য করতে লাগল। কিছুক্ষণ পর রান্নাঘরে গিয়ে সে পরিচারকদের সাথে চা বানাতেও হাত লাগাল। এসব দেখে বাড়ির পুরনো পরিচারকরা তাকে পছন্দ করতে শুরু করল। সবাই বলতে লাগল যে এত বড় বাড়িতে প্রথমবার এমন কোনো অতিথি এসেছে যে পরিচারকদের নিজের আপন ভাবছে। তখনই অনন্যা সেখানে পৌঁছাল। সে অর্জুনকে ট্রে তুলতে দেখে ব্যঙ্গ করে বলল, ভালোই হলো, অন্তত তুমি তোমার কাজ তো পেয়েই গেলে। অর্জুন হেসে বলল, কাজ ছোট বা বড় হয় না, চিন্তা ছোট বা বড় হয়। অনন্যা রাগের ট্রেটি তার হাত থেকে কেড়ে নিল এবং বলল, আমাকে জ্ঞান দিও না। সুধাদেবী দূরে দাঁড়িয়ে এসব দেখছিলেন। তিনি কিছু বললেন না, কিন্তু তার চোখে অর্জুনের জন্য সম্মান আরও বেড়ে গেল। দুপুরে সুধাদেবী অর্জুনকে তার সাথে অফিসে যাবার কথা বললেন। যাবার পথে তিনি জানালেন যে তার স্বামীর মৃত্যুর পর তিনি একাই কোটি টাকার ব্যবসা সামলেছেন। অর্জুন খুব মনোযোগ দিয়ে তার কথা শুনতে লাগল। অফিসে পৌঁছে সে দেখল যে কর্মচারীরা সুধাদেবীকে খুব সম্মান করে, কিন্তু এমন কিছু লোকও ছিল যাদের চোখে লোভ পরিষ্কার দেখা যাচ্ছিল। সেই অফিসেই প্রথমবার অর্জুনের সাথে রাজীব কাপুরের দেখা হল।
প্রায় ৪৫ বছরের রাজীব কোম্পানির জেনারেল ম্যানেজার ছিল। বাইরে থেকে তাকে খুব ভদ্র মনে হতো, কিন্তু তার চোখে চালাকি স্পষ্ট ফুটে উঠছিল। বহু বছর ধরে সে সুধাদেবীর বিশ্বাসভাজন হয়ে তার ব্যবসায় ধীরে ধীরে কোটি টাকার জালিয়াতি করছিল। তার সবচেয়ে বেশি ভয় ছিল এই ভেবে যে কোনো সৎ মানুষ যেন তার আসল রূপ সামনে নিয়ে আসে না। যখন সে অর্জুনকে সুধাদেবীর সাথে দেখল, তখন তার মনে সন্দেহের সৃষ্টি হল। সে সাথে সাথে তার লোক বান্টিকে ডাকল এবং বলল, এই ছেলেটার উপর নজর রাখো, খোঁজ নাও এ কে এবং এখানে কেন এসেছে। যদি এ আমার রাস্তায় আসে তবে একে এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবে। অন্যদিকে অর্জুন তার অফিসের এক কোণে বসে কিছু ফাইল দেখছিল। হঠাৎ তার চোখ এমন একটি হিসেবের ফাইলের ওপর পড়ল যেখানে কিছু হিসেব মিলছিল না। সে তক্ষুনি বিষয়টি সুধাদেবীকে জানাতে চাইল, কিন্তু তখনই অনন্যা সেখানে চলে এলো। সে অর্জুনের হাত থেকে ফাইলটি নিয়ে বলল, তোমাকে কে বলেছে কোম্পানির কাগজপত্র দেখতে? অর্জুন শান্ত গলায় বলল, আমি শুধু একটা ভুল ধরিয়ে দিচ্ছিলাম। অনন্যা বলল, তোমাকে সব জায়গায় নিজের বুদ্ধি দেখানোর দরকার নেই। অর্জুন হেসে চুপ করে গেল। রাজীব দূরে দাঁড়িয়ে এসব দেখে মনে মনে খুশি হল, কারণ তার মনে হল অনন্যা নিজেই অর্জুনকে বাড়ি থেকে বের করে দেবে। সন্ধ্যায় সবাই বাংলোতে ফিরে এলো। রাতের খাবারের টেবিলে সুধাদেবী অর্জুনকে তার ইন্টারভিউয়ের প্রস্তুতি সম্পর্কে জিজ্ঞেস করলেন। অর্জুন পূর্ণ আত্মবিশ্বাসের সাথে উত্তর দিচ্ছিল, কিন্তু অনন্যা বারবার তার কথায় বাধা দিচ্ছিল। শেষ পর্যন্ত অর্জুন হাসতে হাসতে বলল, আপনি যদি আমার সব কথায় বাধা দেন তবে ইন্টারভিউয়ের প্র্যাকটিস কিভাবে হবে? এ কথা শুনে সুধাদেবী হেসে ফেললেন। অনন্যা আরও বেশি রেগে গেল। পরের দিন অর্জুন ইন্টারভিউ দিতে চলে গেল। ইন্টারভিউ খুব ভালো হলো, কিন্তু ফেরার সময় সে দেখল যে রাস্তায় একটি ছোট বাচ্চা দ্রুতগামী বাইকের নিচে চাপা পড়তে যাচ্ছে। অর্জুন দৌড়ে গিয়ে বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়, কিন্তু বাইকওয়ালা পালিয়ে যায়। সেই সময় মিডিয়ার কিছু লোক সেখানে উপস্থিত ছিল। তারা অর্জুনের সাহসিকতার ভিডিও বানিয়ে নেয়। সন্ধ্যা হতে না হতেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করল। সুধাদেবী যখন টিভিতে অর্জুনকে দেখলেন তখন তার চোখে গর্ব ফুটে উঠল। কিন্তু অনন্যা বলল, আজকাল মানুষ ভাইরাল হবার জন্যও নাটক করে। অর্জুন প্রথমবার একটু গম্ভীর হয়ে বলল, কারো জীবন বাঁচানো যদি নাটক হয় তবে এমন নাটক আমি সারা জীবন করতে থাকব। অনন্যা তার কথার কোনো উত্তর দিতে পারল না, কিন্তু তার মনে অর্জুনের প্রতি রাগ আরও বেড়ে গেল। ওদিকে রাজীবও সেই ভিডিওটি দেখে নিয়েছিল। এবার তার বিশ্বাস হয়ে গেল যে অর্জুন কোনো সাধারণ ছেলে নয়। সে সেই রাতেই তার গুন্ডাদের নির্দেশ দিল যে অর্জুনকে ভয় দেখাও, যাতে সে নিজেই এই বাড়ি ছেড়ে চলে যায়। গভীর রাতে অর্জুন বাংলোর বাগানে হাঁটছিল। তখনই হঠাৎ 4 জন মুখোশ পরা লোক দেওয়াল টপকে ভেতরে ঢুকে পড়ল। তারা অর্জুনকে ঘিরে ধরল এবং বলল, যদি নিজের জীবনের মায়া থাকে তবে সকাল হওয়ার আগেই এই বাড়ি ছেড়ে চলে যা, নইলে আগামীকালকের সকাল আর দেখতে পাবি না। অর্জুন ভয় না পেয়ে তাদের দিকে তাকিয়ে বলল, যে সত্যের পথে চলে তাকে মৃত্যুও ভয় দেখাতে পারে না। তখনই এক গুন্ডা লোহার রড দিয়ে তার ওপর হামলা করে বসল। অর্জুন কোনোভাবে সেই আঘাত থেকে নিজেকে বাঁচিয়ে সাহসিকতার সাথে তাদের মোকাবিলা করতে লাগল। আওয়াজ শুনে গার্ডরাও দৌড়ে এলো। গুন্ডারা সেখান থেকে পালিয়ে গেল, কিন্তু যাবার সময় তাদের একজনের পকেট থেকে কোম্পানির একটি পরিচয়পত্র পড়ে যায়। অর্জুন সেই কার্ডটি তুলে নিল। ওই কার্ডটিতে কোম্পানির সেই সিকিউরিটি বিভাগের সিলমোহর লাগানো ছিল যেখানে সুধাদেবীর ব্যবসা চলত। অর্জুন বুঝতে পারল যে শত্রু বাইরের কেউ নয়, বরং বাড়ি ও কোম্পানির খুব কাছেরই কেউ। সে কার্ডটি নিজের পকেটে রেখে দিল এবং মনে মনে স্থির করল যে এবার সে শুধু তার চাকরির জন্য নয়, বরং সুধাদেবীর বিশ্বাস এবং এই পরিবারের সুরক্ষার জন্যও লড়বে। অন্যদিকে অন্ধকার ঘরে বসে রাজীব রাগে টেবিলে ঘুষি মারছিল, কারণ তার প্রথম চাল ব্যর্থ হয়েছিল এবং তার একটুও ধারণা ছিল না যে তার খেলা এবার ধীরে ধীরে শেষ হতে চলেছে। পরের দিন সকালে বাংলোতে রাতের ঘটনা নিয়ে হইচই পড়ে গিয়েছিল। সুধাদেবী বারবার অর্জুনকে জিজ্ঞেস করছিলেন যে সে ঠিক আছে তো, কোথাও বেশি চোট লাগেনি তো, কিন্তু অর্জুন হেসে বলল যে সে একদম ঠিক আছে। সে ইচ্ছে করেই গুন্ডাদের দেওয়া হুমকি এবং পকেট থেকে পাওয়া পরিচয়পত্রের কথা কাউকে জানায়নি, কারণ সে আগে পুরো সত্যটা জানতে চেয়েছিল। অন্যদিকে অনন্যার বিশ্বাস ছিল যে এসবই অর্জুনের কোনো চাল, যাতে বাড়িতে তার প্রতি সহানুভূতি বাড়ে। সে খোঁটা দিয়ে বলল, কিছু মানুষ দুদিনেই হিরো হয়ে যায়। অর্জুন তার দিকে তাকিয়ে হেসে বলল, হিরো হওয়ার চেষ্টা করছি না, শুধু মানুষ হয়ে থাকার চেষ্টা করছি। এ কথা শুনে সুধাদেবী অনন্যাকে বকলেন এবং বললেন, সত্যি না জেনে কারো ওপর দোষ চাপানো ঠিক নয়। কিন্তু অনন্যা চুপচাপ সেখান থেকে চলে গেল। ওই দিনই অর্জুনের ইন্টারভিউয়ের ফলাফল এলো। কোম্পানি অর্জুনকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তার খুশির কোনো ঠিকানা রইল না।
সে সবার প্রথমে গ্রামে তার মাকে ফোন করল। ওদিকে রাধা দেবীর চোখ দিয়ে খুশির জল বেরিয়ে এলো। বাবা দীনেশ প্রসাদ ভগবানকে ধন্যবাদ জানালেন এবং বললেন, বাবা, আমরা জানতাম যে তোর পরিশ্রম একদিন ঠিকই ফল আনবে। অর্জুন তাদের ভরসা দিল যে এখন তাদের ভালো দিন শুরু হতে চলেছে। সুধাদেবীও অর্জুনকে জড়িয়ে ধরে অভিনন্দন জানালেন, কিন্তু অনন্যা শুধু এটুকু বলল, চাকরি পেয়ে গেছো এর মানে এই নয় যে পৃথিবী জয় করে ফেলেছ। অর্জুন হাসতে হাসতে বলল, পৃথিবী জয় করা আমার স্বপ্ন নয়, আমার মা বাবার মুখের হাসি ফিরিয়ে দেওয়াই আমার স্বপ্ন। এই উত্তর শুনে অনন্যা প্রথমবারের মতো কিছুক্ষণের জন্য শান্ত হয়ে গেল, কিন্তু সে তার চেহারায় কোনো ভাব ফুটে উঠতে দিল না। ওদিকে রাজীব কাপুরের অস্থিরতা ক্রমাগত বাড়ছিল। সে তার লোক বান্টিকে জিজ্ঞেস করল যে অর্জুনের ব্যাপারে কি জানা গেল। বান্টি জানাল যে অর্জুন অত্যন্ত সৎ, গ্রামের বাসিন্দা এবং তার কোনো ধরনের খারাপ অভ্যেস নেই। রাজীব রাগে বলল, এই ধরনের সৎ লোকেরাই সবচেয়ে বেশি বিপজ্জনক হয়, কারণ এরা বিক্রি হয় না। এবার একে শেষ করার অন্য কোনো রাস্তা বের করতে হবে। সেই সন্ধ্যায় সুধাদেবীকে একটি বড় বিজনেস মিটিংয়ের জন্য শহরের বাইরে যেতে হয়েছিল। তিনি অর্জুন এবং অনন্যাকে কিছু জরুরি ফাইল নিয়ে অফিসে আসার জন্য বললেন। অর্জুন গাড়ি চালাচ্ছিল এবং অনন্যা তার পাশে বসেছিল। পুরো রাস্তায় দুজনের মধ্যে হালকা ঝগড়া চলতে থাকে। অনন্যা বলল, গ্রামের লোকেরাও কি এত ভালো ড্রাইভিং শিখে যায় নাকি? অর্জুন হাসল এবং বলল, গ্রামের লোকেরা রাস্তায় গাড়ি চালানো শেখে, মানুষের জীবন নিয়ে খেলা করা নয়। অনন্যা মুখ ঘুরিয়ে নিল, কিন্তু তার ঠোঁটে হালকা হাসির রেখা ফুটে উঠল, যা অর্জুন দেখতে পায়নি। তখনই হঠাৎ সামনে থেকে দ্রুতগামী একটি ট্রাক তাদের গাড়ির দিকে এগিয়ে এলো। অর্জুনের কিছু একটা গণ্ডগোল মনে হল। সে সাথে সাথে গাড়ি ঘুরালো, কিন্তু ট্রাকটি অনবরত তাদের তাড়া করতে লাগল। অর্জুন বুঝতে পারল যে এটি কোনো দুর্ঘটনা নয়, বরং ইচ্ছেকৃতভাবে করা হামলা। সে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে গাড়িটিকে একটি সার্ভিস রোডে ঢুকিয়ে দিল। ট্রাকটি সেখানে ঢুকতে পারল না এবং এগিয়ে চলে গেল। অনন্যা খুব ভয় পেয়ে গিয়েছিল, তার হাত কাঁপছিল। অর্জুন গাড়ি থামাল এবং তার দিকে জলের বোতল এগিয়ে দিয়ে বলল, ঘাবড়াবেন না, এখন আপনি নিরাপদ। অনন্যা প্রথমবারের মতো কোনো অহংকার ছাড়াই অর্জুনের দিকে তাকাল। অর্জুন যদি সময় মতো গাড়ি না ঘোরাত, তবে আজ দুজনেরই প্রাণ চলে যেত। অফিসে পৌঁছানোর পর অর্জুন পার্কিংয়ে সেই ট্রাকটিকেই দাঁড়িয়ে থাকতে দেখল। সে তার নম্বর নোট করে নিল। পরে জানা গেল যে ওই ট্রাকটি সেই ট্রান্সপোর্ট কোম্পানির নামেই ছিল, যা গোপনে রাজীবের লোক চালাত। এবার অর্জুনের সম্পূর্ণ বিশ্বাস হয়ে গেল যে এসব হামলায় রাজীবই জড়িত, কিন্তু তার কাছে এখনও কোনো প্রমাণ ছিল না। পরের দিন অর্জুন অফিসের পুরনো ফাইলই দেখতে লাগল। কয়েক ঘণ্টার পরিশ্রমে সে কোটি টাকার জালিয়াতির নথিপত্র পেয়ে গেল। সে দেখল যে একাধিক ভুয়ো কোম্পানির নামে টাকা পাঠানো হয়েছে এবং সেই সমস্ত নথিতে রাজীবের স্বাক্ষর ছিল। অর্জুন সব ফাইলের কপি নিজের পেন ড্রাইভে সুরক্ষিত করে নিল। ঠিক সেই সময় রাজীবের লোক সেখানে পৌঁছে যায়। সে লুকিয়ে অর্জুনের সব কর্মকাণ্ড দেখে ফেলে এবং সাথে সাথে রাজীবকে খবর দিয়ে দেয়। রাজীব বুঝতে পারল যে এবার তার রহস্য আর বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না। সে শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর চালটি খেলার সিদ্ধান্ত নিল। সেই রাতেই সে কিছু গুন্ডাকে কুসুমপুর গ্রামে পাঠিয়ে দিল, যাতে অর্জুনের মা বাবাকে ক্ষতি করে অর্জুনকে মাথা নত করাতে পারে। কিন্তু ভাগ্য আবারও অর্জুনের সাথেই ছিল। গ্রামের এক প্রতিবেশী সময় থাকতেই অর্জুনকে ফোন করে জানায় যে কিছু সন্দেহভাজন লোক তার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে। অর্জুন সাথে সাথে সুধাদেবীকে সব কথা জানিয়ে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সুধাদেবীও তার সাথে চললেন। অনন্যও কিছু না বলেই গাড়িতে বসে পড়ল। গ্রামে পৌঁছতেই তারা দেখল যে গুন্ডারা অর্জুনের বাড়িতে ঢোকার চেষ্টা করছে। অর্জুন এক মুহূর্তও নষ্ট না করে তাদের মোকাবিলা করল। গ্রামের লোকেরাও তার সাথে চলে এলো। কিছুক্ষণের মধ্যেই গুন্ডারা পালিয়ে গেল। তাদের মধ্যে একজনকে গ্রামবাসীরা ধরে ফেলে। পুলিশের সামনে সে স্বীকার করে নেয় যে তাকে রাজীব কাপুর পাঠিয়েছে। এ কথা শুনে সুধাবেবীর পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার বিশ্বাসই হচ্ছিল না যে তিনি যে লোকটির উপর বছরের পর বছর ভরসা করেছেন, সেই তাদের প্রাণ এবং তাদের পরিবারের পেছনে পড়েছে। অনন্যা এসব নিজের চোখে দেখছিল। তার মনে পড়তে লাগল যে সে প্রতিবার অর্জুনের উপর সন্দেহ করেছে, তাকে নিয়ে মজা উড়িয়েছে, তাকে গরিব বলে অপমানিত করেছে। কিন্তু অর্জুন প্রতিবার সেই পরিবারকেই রক্ষা করেছে, যে পরিবার তাকে মাত্র কিছুদিনের জন্য তাদের বাড়িতে জায়গা দিয়েছিল। সেই রাতে অনন্যা একা উঠোনে বসে কাঁদছিল। অর্জুন সেখানে পৌঁছালে সে প্রথমবার মাথা নিচু করে বলল, অর্জুন, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে না জেনেই অনেক ভুল বুঝেছি। তুমি প্রতিবার ঠিক ছিলে এবং আমি প্রতিবার ভুল।
অর্জুন হাসি মুখে বলল, মানুষের ভুল হওয়াটা খারাপ কিছু নয়, বরং ভুল স্বীকার করে নেওয়াটাই সবচেয়ে বড় কথা। অনন্যার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। সেই মুহূর্তেই তার হৃদয়ের অহংকার পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গিয়েছিল এবং তার জায়গায় অর্জুনের প্রতি সম্মান এবং না বলা ভালোবাসা জন্ম নিয়েছিল। কিন্তু তারা জানত না যে রাজীব এখনও গ্রেপ্তার হয়নি। সে তার হারে বেপরোয়া হয়ে উঠেছিল এবং সে শপথ নিয়েছিল যে অর্জুন যদি তার ধ্বংসের কারণ হয় তবে সে অর্জুন এবং তার পুরো পরিবারকে চিরতরে শেষ করে দেবে। তার শেষ চাল এখনও বাকি ছিল এবং সেই চালই অর্জুন ও অনন্যার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছিল। কুসুমপুর গ্রামের সেই ঘটনার পর সুধাদেবী পুলিশের কাছে রাজীবের বিরুদ্ধে সমস্ত প্রমাণ জমা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু তিনি জানতেন না যে রাজীব এখনও স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে এবং নিজের হারের বদলা নিতে যে কোনো পর্যায়ে পর্যন্ত যেতে পারে। অন্যদিকে অর্জুন কোম্পানির জালিয়াতির সাথে যুক্ত সমস্ত নথপত্র, ব্যাংক রেকর্ড এবং ভুয়া কোম্পানির তথ্য একটি ফাইলে একত্র করে নিয়েছিল। পরের দিন সকালে সুধাদেবী, অর্জুন এবং অনন্যা মুম্বাইয়ে ফিরে এলো। পুরো রাস্তায় অনন্যা একেবারেই শান্ত ছিল। যে মেয়েটি একসময় অর্জুনের মুখ পর্যন্ত দেখতে পছন্দ করত না, সেই মেয়েটিই এখন প্রতি মুহূর্তে তার সুরক্ষার জন্য চিন্তা করছিল। বাংলোতে পৌঁছতেই সে প্রথমবারের মতো অর্জুনকে আস্তে করে বলল, আমার কারণে যদি কখনো তোমার কষ্ট হয়ে থাকে তবে আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে শুধু তোমার পোশাক আর দারিদ্র্য দিয়ে চিনেছি, তোমার মনটাকে কখনো বোঝার চেষ্টাই করিনি। অর্জুন হাসল এবং বলল, পুরনো কথা মনে রাখলে জীবন সামনের দিকে এগোয় না, নতুন শুরু করলে এগোয়। এ কথা শুনে অনন্যার চোখ আবারও জলে ভরে উঠল। সুধাদেবী দূরে দাঁড়িয়ে দুজনকে দেখছিলেন। তিনি অনুভব করতে পেরেছিলেন যে ভাগ্য হয়তো এদের কোনো বিশেষ কারণেই মিলিয়েছে। সেই সন্ধ্যায় কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরদের একটি বড় মিটিং ডাকা হয়েছিল। সুধাদেবী ঠিক করেছিলেন যে আজ সবার সামনে রাজীবের আসল চেহারা ফাঁস করে দেবেন। কিন্তু মিটিং শুরু হওয়ার কয়েক মিনিট আগেই রাজীব তার সশস্ত্র গুন্ডাদের নিয়ে সেখানে পৌঁছে যায়। সে পুরো কনফারেন্স হলটি নিজের দখলে নিয়ে নেয়। সমস্ত কর্মচারীরা ভয় পেয়ে যায়। রাজীব জোরে জোরে হাসতে হাসতে বলল, সুধাদেবী, আপনি আমাকে বছরের পর বছর ধরে আপনার সবচেয়ে বিশ্বাসভাজন মানুষ ভেবে এসেছেন, আর আজ ওই অর্জুনের কারণে আমাকে জেলে পাঠাতে চাইছেন। এখন না বাঁচবে কোনো প্রমাণ আর না কোনো সাক্ষী। সে তার লোকেদের নির্দেশ দিল অর্জুনকে ধরে ফেলার জন্য। চারদিকে হুড়োহুড়ি পড়ে গেল। অর্জুন কোনো ভয় না পেয়ে রাজীবের মোকাবিলা করল। সে একে একে অনেক গুন্ডাকে নিরস্ত্র করে দিল। এর মাঝেই এক গুন্ডা পেছন থেকে অর্জুনের ওপর লোহার রড দিয়ে হামলা করে। অর্জুন পড়ে যায়। এটা দেখে অনন্যা দৌড়ে এসে তার সামনে দাঁড়াল এবং বলল, আগে আমাকে মারো, অর্জুনকে হাত দেওয়ার চেষ্টাও করবে না। এই প্রথমবার সে তার ভালোবাসাকে কোনো ভয় না ছাড়াই সবার সামনে স্বীকার করে নিয়েছিল। রাজীব রাগে বন্দুক বের করে অর্জুনের দিকে তাক করল। তখনই সুধাদেবী জোরে চিৎকার করে উঠলেন, রাজীব, সাহস থাকলে আমার ওপর গুলি চালা, আমার বাচ্চাদের ওপর নয়। রাজীব কিছু বুঝতে পারার আগেই অর্জুন বীরত্ব দেখিয়ে ধাক্কা মেরে বন্দুকটি নিচে ফেলে দিল। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেল। বেশ কিছুক্ষণ ধরে ধস্তাধস্তি চলতে থাকে। অবশেষে অর্জুন রাজীবকে মাটিতে ফেলে দিল। ঠিক সেই সময় পুলিশও সেখানে পৌঁছে যায়। আসলে অর্জুন আগেই সমস্ত তথ্য পুলিশকে পাঠিয়ে দিয়েছিল। পুলিশ রাজীব এবং তার সমস্ত গুন্ডাদের গ্রেপ্তার করে নেয়। যাবার সময় রাজীব রাগে অর্জুনের দিকে তাকিয়ে রইল, কিন্তু এখন তার খেলা পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। পরের দিন আদালতে অর্জুনের জোগাড় করা প্রমাণের ভিত্তিতে রাজীবকে কোটি টাকার জালিয়াতি, হত্যার ষড়যন্ত্র এবং অন্যান্য অনেক অপরাধে দীর্ঘ কারাদণ্ড দেওয়া হয়। সুধাদেবী সবার সামনে বললেন যে অর্জুন যদি সেদিন রাস্তায় তাকে সাহায্য না করত তবে হয়তো তিনি কখনোই রাজীবের আসল সত্যটা জানতে পারতেন না। তিনি আবেগপ্রবণ হয়ে অর্জুনের হাত নিজের হাতে নিলেন এবং বললেন, বাবা, ভগবান আমাকে ছেলে দেননি, কিন্তু আজ থেকে তুমি শুধু আমার ছেলেই নও, বরং এই পরিবারের সবচেয়ে বড় শক্তি। তখনই অনন্যা সবার সামনে এলো। সে হাত জোর করে অর্জুনকে বলল, আমি তোমাকে গরিব ভেবে অপমান করেছি, তোমার সততার ওপর সন্দেহ করেছি, তোমার প্রতিটি কথা নিয়ে মজা উড়িয়েছি, কিন্তু প্রতিবার তুমিই আমার পরিবারকে রক্ষা করেছ। তুমি কি আমাকে আমার ভুলের জন্য ক্ষমা করতে পারবে? পুরো হলে নীরবতা নেমে এলো। অর্জুন কয়েক মুহূর্ত চুপ রইল। তারপর হাসতে হাসতে বলল, যদি মনে ঘৃণা পুষে রাখতাম তবে হয়তো সেদিন তোমার মাকে কখনোই সাহায্য করতাম না। আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছিলাম। এ কথা শুনতেই অনন্যার চোখ দিয়ে খুশির জল বইতে লাগল।
সুধাদেবী দুজনের হাত একে অপরের হাতে রেখে দিলেন এবং বললেন, এখন আমার আর অন্য কোনো উত্তরের প্রয়োজন নেই। যদি তোমরা দুজনে একে অপরের সঙ্গ স্বীকার করে নাও, তবে এর চেয়ে বড় খুশি আমার জন্য আর কিছুই হবে না। অর্জুন অনন্যার দিকে তাকাল। অনন্যা হেসে মাথা নিচু করে নিল। অর্জুন আস্তে করে তার হাত ধরে নিল। কিছুদিন পরেই পুরো কুসুমপুর গ্রাম এবং মুম্বাইয়ের অনেক বড় অতিথিদের উপস্থিতিতে অর্জুন এবং অনন্যার বিয়ে খুব জাঁকজমকভাবে সম্পন্ন হল। যে গ্রাম থেকে অর্জুন ছেঁড়া ব্যাগ আর অপূর্ণ স্বপ্ন নিয়ে বেরিয়েছিল, সেই গ্রামেই আজ হাজারো মানুষ তার বরযাত্রী দেখার জন্য দাঁড়িয়েছিল। তার বাবা দীনেশ প্রসাদের চোখে ছিল গর্ব, মা রাধাদেবী খুশির জল ফেলছিলেন, আর সুধাদেবী নিজের মেয়ে এবং অর্জুনকে আশীর্বাদ করতে করতে বারবার ভগবানকে ধন্যবাদ জানাচ্ছিলেন। বিয়ের পর অর্জুন সবার প্রথম কাজ হিসেবে নিজের গ্রামে নতুন পাকা বাড়ি বানাল। সে গ্রামের গরিব বাচ্চাদের পড়াশোনার জন্য একটি ট্রাস্ট শুরু করল এবং নিজের বাবার মতো কোনো অসহায় মানুষকে কখনো একা না ছাড়ার শপথ নিল। অনন্যাও তার অহংকার চিরতরে ছেড়ে দিয়েছিল। এখন সে প্রতিটি কর্মচারী এবং প্রত্যেক গরিব মানুষকে সম্মান করত, কারণ সে বুঝতে পেরেছিল যে মানুষের আসল পরিচয় তার পোশাক বা অর্থ দিয়ে হয় না, বরং তার চরিত্র, সততা এবং কর্ম দিয়ে হয়। অর্জুন এবং অনন্যার প্রেমের গল্প পুরো এলাকায় দৃষ্টান্ত হয়ে উঠল। লোকেরা বলতো যে সম্পর্কের শুরু খোটা আর ঝগড়া দিয়ে হয়েছিল, সেই সম্পর্কই বিশ্বাস, সম্মান, ত্যাগ এবং সত্যিকারের প্রেমের সবচেয়ে সুন্দর গল্প লিখে দিল। আর এভাবেই কুসুমপুরের গরিব ছেলে অর্জুন শুধু নিজের ভাগ্যই বদলায়নি, বরং নিজের সংস্কার, সততা এবং সাহস দিয়ে ওই প্রত্যেকটি মানুষের হৃদয় জয় করে নিয়েছিল, যারা একসময় তাকে তার দারিদ্র্য দিয়ে বিচার করেছিল।